আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 11.1 অনুশীলনীর বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে শুধুমাত্র 11.1 অনুশীলনী না, পুরা 11 অধ্যায়টার বেসিক নিয়ে আসলে আলোচনা করা হয়ে যাবে। এজন্য আমি তোমাদের বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। বেসিক জিনিস যদি তোমাদের জানা থাকে, অনুশীলনের অঙ্কগুলো বুঝতে খুবই সহজ হয়ে যায়। আমরা প্রথমেই যে কোনো চ্যাপ্টার করার সময় প্রথমে বেসিক নিয়ে আলোচনা করব, পরে বেসিকটা শেষ হলে বইয়ের অনুশীলনী এবং উদাহরণের অঙ্কগুলো ভালোভাবে শেষ করে তারপর সৃজনশীল বা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার সাথে থাকো এবং পুরো ভিডিওগুলো দেখো, আশা করা যায় তোমাদের কোনো সৃজনশীলেও সমস্যা হবে না, কোনো এমসিকিউতেও সমস্যা হবে না, যে কোনো আননোন অঙ্ক তোমরা সহজেই করতে পারবে। এজন্য খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আজকের ক্লাসে আমরা কি কি শিখবো সেটা একটু প্রথমে আমরা জেনে নিই। দেখো, আমরা এই জিনিসগুলো আজকে শিখব, এর সাথে আমরা অনুপাতের রূপান্তরের যে জিনিসগুলো আছে সেটাও শিখে নিব। দেখো, প্রথমে আমরা শিখব অনুপাত কি। অনুপাত বলতে বোঝায় দুটি রাশির মধ্যে তুলনা। রাশি দুটি অবশ্যই সমজাতীয় হতে হবে বা একই জাতীয় হতে হবে। মানে আমরা একই জাতীয় রাশি বলতে বোঝাই, যেমন কেজি সাথে কেজি আমরা তুলনা করতে পারি, মিটারের সাথে মিটারের তুলনা করতে পারি, টাকার সাথে টাকার তুলনা করতে পারি, বয়সের সাথে বয়সের তুলনা করতে পারি। আমরা তো এইভাবে বলতে পারি না 10 কেজি থেকে 20 টাকা কত বেশি, এটা কিন্তু বলা যাবে না। কেজি একরকম রাশি, তোমার টাকা অন্যরকম রাশি, তাহলে এক জাতীয় রাশি তো হলো না। তা এইভাবে আমরা যদি অনুপাতে প্রকাশ করতে চাই বা কোনো তুলনা করতে চাই, তো অবশ্যই এক জাতীয় রাশি হতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি এই 5 কেজি অপেক্ষা 15 কেজি কত বেশি বা কত গুণ, যাই বলি না কেন, 5 কেজির 15 কেজির কত গুণ বা 15 কেজি 5 কেজির কত গুণ। তাই এই ক্ষেত্রে আমরা যদি এটা বের করতে চাই, তাহলে দেখো এটার কাটাকাটির পর দেখো এখানে 5 দিয়ে কাটা যায়, কিন্তু 5 দিয়ে কাটলে এখানে হয় 1 আর এখানে কাটলে হবে হচ্ছে 3। তাহলে 1 কে আমরা পূর্ব রাশি ধরে আর এই অনুপাতের চিহ্নটা দিয়ে 3 কে উত্তর রাশি দিলে যে জিনিসটা পাবো এটাকে আমরা বলি হলো একটা অনুপাত। এই অনুপাতে দুইটা রাশি আছে, সেটা হলো 1 এবং 3। 1 কে আমরা বলি পূর্ব রাশি, 3 কে বলি আমরা হচ্ছে উত্তর রাশি। এটা দিয়ে বোঝাই হলো প্রথম সংখ্যাটা 1 হলে পরের সংখ্যাটা 3 হবে। এটা তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার আগে ভালোভাবে মনে রাখবে। এর মানে কিন্তু প্রথম সংখ্যাটা 1, দ্বিতীয় সংখ্যাটা 3 এমন না। এটা দিয়ে বোঝাই হলো প্রথমটা 1 হলে পরেরটা হবে 3, প্রথমটা যদি 2 হয় পরেরটা হবে 6, প্রথমটা যদি 4 হয় পরেরটা হবে 12, প্রথমটা যদি 5 হয় তাহলে পরেরটা হবে 15, প্রথমটা যদি 10 হয় পরেরটা হবে 30। তার মানে এই অনুপাত দিয়ে কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যা বোঝাচ্ছে না, 1 আর 3 কে বোঝাচ্ছে না। এটা দিয়ে এর অর্থ হলো প্রথমটা 1 হলে পরেরটা তার 3 গুণ হবে। তার মানে প্রথমটা 2 হলে তারপরটা হবে কি 3 গুণ মানে 6, প্রথমটা 4 তার 3 গুণ করলে হবে 12, 5 3 5 15, 10 3 10 30। তার মানে খেয়াল করো ভালো করে, এই যে যতগুলো জোড়া আমি এখানে লিখছি এগুলো সব যদি সমজাতীয় রাশি হয় তাহলে সবার অনুপাতই হবে 1:3। তা এই জন্য দেখো, যদি কখনো তোমাদের কোনো অনুপাত দেওয়া থাকে, আমি যদি বলি যে দুইটা সংখ্যার অনুপাত হলো 1:3, তাহলে প্রথম সংখ্যাটা কত? তা আমরা প্রথম সংখ্যাটাকে 1 বলবো না, দেখবা সেক্ষেত্রে আমরা বলবো প্রথম সংখ্যাটা হলো 1 ইন্টু এক্স মানে হলো এক্স, আর পরের সংখ্যাটা হলো 3 ইন্টু এক্স মানে হলো 3x। মানে প্রথম সংখ্যাটা এক্স, দ্বিতীয় সংখ্যাটা 3x। এটা কেন বলছি? কারণ আমরা জানি যে অনুপাত থেকে যদি আসল সংখ্যায় যেতে হয় তাহলে এটাকে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হয়, এটাকেও ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যেমন দেখো, এটাকে 5 দিয়ে গুণ করলে এটাকেও 5 দিয়ে গুণ করলে এই যে আমরা যেটা থেকে অনুপাতে আসছিলাম সেটা পাই। কিন্তু এটাও আমরা দেখছি যে এই দুইটার অনুপাতই শুধু 1:3 নয়, এদের অনুপাতও 1:3, এটার অনুপাতও 1:3, এটাও 1:3। তো এইগুলোর ক্ষেত্রে আমরা দেখো এটাকে 4 দিয়ে গুণ করছে, এটাকেও 4 দিয়ে গুণ, এটার ক্ষেত্রে এটাকে 2 গুণ করা হয়েছে, এটাকেও 2 গুণ করা হয়েছে। তার মানে এতটুকু আমরা জানি দুইটা রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কিন্তু কত দিয়ে গুণ করতে হবে সেটা আমরা জানি না। এই জন্য আমরা যখন ধরে নেই সংখ্যা, তখন দেখবা প্রথম রাশিকে x দিয়ে গুণ করি, দ্বিতীয়টাকেও x দিয়ে গুণ করি। যদি প্রথমটা y বলি পরেরটা হবে 3y। অঙ্ক করার সময় দেখবে এভাবে ধরে নিব, তখন তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, অনুপাত তো গেল, বলতে মূলত বোঝা হলো দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। এখানে সব জায়গায় সংখ্যাগুলো লেখা আছে, তোমাদের দরকার হলে তোমরা এটা তুলে নিতে পারো। এখন দেখো, অনুপাতের মধ্যে যদি দুইটা রাশি থাকে, দেখো দুইটা রাশি যদি থাকে তাহলে প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, আর দ্বিতীয় রাশিটাকে আমরা বলতেছি কি উত্তর রাশি। তার মানে এটা হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি। অথবা তুমি বলতে পারবে এটা পূর্ব পদ, এটা হলো উত্তর পদ, যাই বলো এটা সমস্যা নেই, একটা বললেই হয়েছে।
কিন্তু আমি বলতেছি রাশি, তাহলে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি। যদি অনুপাতের মধ্যে দুইটা রাশি থাকে তখন তাকে বলা হয় কি সরল অনুপাত। আর সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সেটা আমরা বুঝে ফেললাম। এবার দেখো গুরু অনুপাতী। গুরু অনুপাত মানে হলো যদি পূর্ব রাশি, এই যে পূর্ব রাশি এ আর উত্তর রাশি বি যদি ছোট হয়, দেখো পূর্ব রাশি এ হলো বড় আর উত্তর রাশি বি হলো ছোট, তখন এই অনুপাতটাকে আমরা বলবো হলো গুরু অনুপাত। ঠিক একইভাবে লঘু অনুপাতের জন্য যদি এমন হয় যে প্রথমটা ছোট কিন্তু পরেরটা বড়, দেখো প্রথম রাশি ছোট আর পরের রাশি যদি বড় হয় তখন সেটাকে আমরা বলি হলো লঘু অনুপাত। আবার দেখো একক অনুপাত, সবসময় যে ছোট বড় হতেই হবে এমন কোনো কথা নেই। যদি এ আর বি সমান হয়ে যায়, মানে পূর্ব রাশিটা আর উত্তর রাশিটা যদি সমান হয়, যেমন 5:5, 10:10, সেগুলোকে আমরা কাটাকাটি করে 1:1 লিখি। আমরা জানি যে দুটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে লেখা যায়। এর কারণ আছে, দেখো কাটাকাটি করার কারণ হলো তোমার আমরা সাধারণত অনুপাতকে ভগ্নাংশ হিসাবে ধরি, আর পূর্ব রাশিকে লব ধরি, উত্তর রাশিকে হর ধরি। এটা কাটাকাটি করলে তো 1/1 হয়, তখন এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি আর কি। আর দেখো এই একই কারণে কিন্তু দেখো অনুপাতের কিন্তু একক থাকে না। কেন একক থাকবে না? কারণ যেহেতু সমজাতীয় রাশি দুইটাই, তাহলে উপরে যে একক থাকবে নিচে সেই একই একক থাকবে, আর এই দুইটা একক কাটাকাটি হয়ে যায়। এই জন্য অনুপাতের কোনো একক থাকে না, এটা দেখবা। যখনই অনুপাতে প্রকাশ করতে বলে আমরা কিন্তু কোনো একক দেই না, শুধু যা থাকে সেটা লিখে দিই। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি যে গুরু অনুপাত কি, লঘু অনুপাত কি, একক অনুপাত কি। একক অনুপাত হলো পূর্ব রাশি আর উত্তর রাশি সমান, তখন সেটাকে আমরা একক অনুপাত বলবো। আর যদি গুরু অনুপাতের মানে হলো লব বড় হর ছোট, মানে পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট। আর লঘু অনুপাতের ক্ষেত্রে লব ছোট হর বড়, মানে প্রথমটা হলো ছোট হবে পরেরটা বড় হবে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হলো লঘু অনুপাত। এরপরে দেখো এবার আমরা মিশ্র অনুপাত শিখবো। দেখো মিশ্র অনুপাত মানে হলো যদি কতগুলো অনুপাত দেওয়া থাকে তোমার আগে, 2:3, 5:7, এরকম আরো কতগুলো অনুপাত তোমার যদি দিয়ে দেয়, তাহলে তুমি সবগুলো অনুপাতের পূর্ব রাশিগুলো গুণ করবা। দেখো অনুপাত দুইটা নিলাম আমি, এখানে দুইটার বেশি থাকলেও সবগুলো পূর্ব রাশি, সবগুলোর পূর্ব রাশি গুণ করলে কত হয়? 5×2 = 10। আর সবগুলোর উত্তর রাশি গুণ করলে হচ্ছে 3×7 কত? 21। তাহলে আমি পূর্ব রাশিকে, যে পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি আর উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাবো নতুন করে, এই অনুপাতটাকে বলা হয় এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত। মানে দেখো কতগুলো অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি আর উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরলে যে অনুপাত পাওয়া যায় সেটাকে আমরা বলি হলো মিশ্র অনুপাত। আশা করা যায় বুঝতে পারছো। এবার আসি হলো ব্যস্ত অনুপাত। দেখো যদি কখনো একটা অনুপাত এমন থাকে যে এ অনুপাত বি, এখন এই অনুপাতকে আমি যদি ব্যস্ত করে দিই, মানে উল্টায় দিই, মানে পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি আর উত্তর রাশি হয়ে যাবে পূর্ব রাশি, তখন এই যে অনুপাতটা ছিল এই অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হবে এই অনুপাতটাকে। তার মানে এই অনুপাতটা আগের অনুপাতের ব্যস্ত অনুপাত। এরপরে আসি হলো দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত মানে হলো কোন অনুপাত যদি এই অনুপাত বি হয়, তাহলে প্রথম রাশির বর্গকে পূর্ব রাশি আর উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরব, তাহলে যে অনুপাত পাওয়া যাবে সেটাকে বলা হবে এটা দ্বিগুণ অনুপাত। দেখো এখানে কিন্তু নাম দেখে অনেকে বিভ্রান্ত হতে পারে, মনে করতে পারে 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু না, 2 দিয়ে গুণ করতে হবে না, এখানে বর্গ করতে হবে। যেমন 3:5 দ্বিগুণ অনুপাত হবে হচ্ছে 3-এর স্কোয়ার কত হয়? 9, 5-এর স্কোয়ার কত? 25। এটা হচ্ছে এই অনুপাতের দ্বিগুণ অনুপাত। এরপরে আছে হলো দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত হলো এইটার বিপরীত। দেখো দ্বিগুণ অনুপাতের বিপরীত, যদি দুইটা কোনো অনুপাত দেওয়া থাকে, যেমন 9:25, দেখো 9:25, এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত হবে 3:5। তার মানে দ্বিভাজিত অনুপাত বলতে বোঝায় পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি, উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যাবে ওই অনুপাতকে আগের অনুপাতের দ্বিভাজিত অনুপাত বলা হয়। এটার বর্গমূল মানে কি? এটার রুট আর কি, আর এটার বর্গমূল মানে এটার রুট। এটা করলে যেটা পাওয়া যায় সেটা হলো হচ্ছে দ্বিভাজিত অনুপাত। আশা করা যায় বুঝছো। এখন পরেরটা দেখি। এবার আসছে হলো ত্রিগুণ অনুপাত। দেখো দ্বিগুণ অনুপাত মানে কি, মানে বিষয়টা একটু খেয়াল করো। 2:3 ছিল, তখন আমরা 2-এর স্কোয়ার বলতে কিন্তু 2 × 2 বোঝায়, আর 3-এর স্কোয়ার বলতে 3 × 3 বোঝায়। তাহলে এটা হলো দ্বিগুণ অনুপাত।
তাহলে ত্রিগুণ অনুপাত বলতেও তো আসলে এটা বুঝাইতে হলে যে 2 গুণ 2 গুণ 2, মানে এটা 3 বার গুণ হবে, আর এটা গুণ হবেও 3 বার, 3 গুণ 3 গুণ 3। এটা কত হচ্ছে 8, আর এটা হচ্ছে 27। আমরা সরাসরি বলতে পারি যে এটার কিউব, মানে 2 এর কিউব, এটা 2 এর কিউব তো 8, আর এটা 27, এটা হলো 3 এর কিউব। তার মানে ত্রিগুণ অনুপাত বলতে বোঝায় হলো পূর্ব রাশির কিউব এবং উত্তর রাশিকে কিউব করলে যে নতুন অনুপাত পাওয়া যায় সেটা আগের অনুপাতের ত্রিগুণ অনুপাত। ঠিক একইভাবে ত্রিভাজিত অনুপাত হলো তোমার এটার বিপরীত, এটা থেকে এটাই যেতে হবে। তার মানে কোন অনুপাতের, একটা অনুপাত, কোন অনুপাতের প্রথম রাশির ঘনমূল কে পূর্ব রাশি আর দ্বিতীয় রাশির ঘনমূলকে উত্তর রাশি ধরব, তাহলে যে নতুন অনুপাত পাওয়া যায় সেটাকে বলা হয় আগের অনুপাতে ত্রিভাজিত অনুপাত। মানে এই অনুপাতটার ত্রিভাজিত অনুপাত হলো এটা। এবার আমরা শিখবো হলো সমানুপাত, যেটা আমাদের খুব কাজে লাগবে অঙ্কের মধ্যে। দেখো, সমানুপাত মানে হলো নামের মধ্যেই বোঝা যাচ্ছে সমান অনুপাত হতে হবে। যদি দুইটা অনুপাত সমান হয়, যেমন দেখো 5:10, 20:40, দেখো এই অনুপাতটা আর এই অনুপাতটা দেখবা সমান। দেখো এটা আমরা জানি যে অনুপাত কি করতে হয়, কাটাকাটি করে লিখতে হয়। তাহলে কাটাকাটি করে আমরা লিখলে এখানে 1, আর এখানে আসবে কত 2, আর এখানে কাটাকাটি করলে এখানেও 1, এখানে আসতেছে কত 2, 20 দিয়ে কাটলে। তাহলে এই দুইটা অনুপাত দেখো সমান হয়ে যাচ্ছে, এটাও 1:2, এটার ক্ষেত্রেও কি আসতেছে 1:2। তাহলে এই যে এই দুইটা অনুপাতকে আমরা বলি হলো সমানুপাত। দেখো সমানুপাতের ক্ষেত্রে যে 4টা রাশি এখানে আছে, দেখো 5, 10, 20 এবং 40, এই 5, 10, 20, 40 এই 4টা রাশিকে আমরা বলি হচ্ছে সমানুপাতি। তার মানে আশা করা যায় বুঝছো যে সমানুপাতি কি আর সমানুপাত কি। সমানুপাত মানে হলো দুইটা অনুপাত যখন সমান হয় ওই দুইটা অনুপাতকে সমানুপাত বলি। আর ওই দুইটা অনুপাতের মধ্যে তো 4টা রাশি ব্যবহার হয়েছে, এটার পূর্ব রাশি উত্তর রাশি, ওটারও পূর্ব রাশি উত্তর রাশি আছে। এরকম করে ওই 4টা রাশিকে আমরা একত্রে বলি হলো সমানুপাতি। এখানে আরেকটা উদাহরণ দেখো, আমি যদি বলি 3:15 আর 20:60, এই 4টা রাশি 3, 15, 20 এবং 60, এই 4টা রাশিও কিন্তু এখানে তোমার দেখো এই 4টা রাশিকে আমরা বলি হলো সমানুপাত। কিন্তু এই সমানুপাতটাকে কিন্তু ক্রমিক সমানুপাতি বলা যায়। দেখো ক্রমিক সমানুপাতি, এই 4টাকে ক্রমিক সমানুপাতি বলা যাবে, কিন্তু এটাকে ক্রমিক সমানুপাতি বলা যাবে না। দেখো সমানুপাতির আর একটা রূপ হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হলো পরপর দুইটা পদ নিয়ে যে অনুপাত তৈরি করা যায়। দেখো 5:10 মানে হচ্ছে 1:2, আবার 10:20 মানেও দেখো 1:2, আবার 20:40 এটাও মানে 1:2। মানে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর পরপর যে কোনো দুইটার অনুপাতই কি সমান হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখবা 3 আর 5-এর 15 অনুপাত হচ্ছে 1:3, কিন্তু 15 আর 20-এর অনুপাত কত হচ্ছে, মানে এই দুইটার অনুপাত 1:3, কিন্তু 15 আর 20-এর অনুপাত হচ্ছে হলো 5 দিয়ে কাটলে এটা হবে 3×5=15, এটা হবে 4×5=20, এটা হবে 3:4। এটার সাথে এটা মিললো না দেখো, কিন্তু পরের দুইটা আবার 1:3। তার মানে যদি কখনো হয় এমন হয় যে প্রথম দুইটার অনুপাত পরবর্তী দুইটার অনুপাতের সমান, তখন সেটাকে আমরা শুধু সমানুপাতি বলি, ওই 4টাকে বলবো শুধু সমানুপাতি। আর যদি এমন হয় পরপর যে কোনো দুইটা অনুপাতেই সমান হচ্ছে, তখন সেগুলোকে আমরা বলি ক্রমিক সমানুপাতি। দেখো ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে, ক্রমিক সমানুপাতির পাশে আছে যেহেতু, ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে জিনিসটা এমন হয়, মনে করো এ বি সি তিনটা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা দেখলাম যে এটার ক্ষেত্রে এ অনুপাত বি যা হবে বি অনুপাত সি একই হবে, মানে পরপর দুইটার অনুপাত সমান হবে। আর আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়, তাহলে এটাকে এ বাই বি লেখা যাবে, এটাকে বি বাই সি লেখা যাবে। এরপরে যদি আমরা এখানে আর গুণ করি, তাহলে বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর এটা গুণ করলে হবে হলো এসি। তাহলে হচ্ছে আমরা এখানে বলতে পারি ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে মধ্য রাশির স্কোয়ার সমান হলো প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল। এটা মনে রাখবে, ক্রমিক সমানুপাতির এই জিনিসটুকু সবসময় মাথার মধ্যে ঢুকাই রাখবে। এটা মানেও ক্রমিক সমানুপাতি, এটা মানেও ক্রমিক সমানুপাতি, এটা মানেও ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা নরমাল সমানুপাতি যেটা ছিল এ বি সি ডি, নরমাল সমানুপাতির জন্য 4টা রাশি তো হওয়াই লাগবে কমপক্ষে। তা দেখো
এখানে আমি দেখলাম নর্মাল সমানুপাতের মধ্যে এ অনুপাত বি যা হবে সেটার মান হবে সি অনুপাত ডি এর, সি অনুপাত ডি এর। এটার ক্ষেত্রে আমরা তো এ বাই বি সমান সি বাই ডি লিখতে পারি। এখানে আমরা আড়াআড়ি গুণ করলে পাচ্ছি এ এডি সমান হলো বিসি। দেখো এটা কি ছিল? প্রথম রাশি, এটা হলো চতুর্থ রাশি, এটা দ্বিতীয় আর এটা হলো তৃতীয়। তার মানে আমরা সমানুপাতির ক্ষেত্রে সূত্রটা বলতে পারি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান হলো দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এই সূত্র দুটা মনে রাখবে। এই সূত্র দুটাতে আমরা কিন্তু বিভিন্ন এমসিকিউ সমাধান করতে পারবো। অনেক সময় তোমাকে কি করবে, ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে দুইটা রাশি দিয়ে দিবে, আরেকটা রাশি তোমাকে বের করতে বলবে, তখন আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। আবার যদি নর্মাল সমানুপাতি হয় সেক্ষেত্রে তিনটা দিয়ে দিয়ে তোমাকে আরেকটা বের করতে দিতে পারে। তখন আমরা এই সূত্রের মধ্যে যেগুলো জানা থাকবে সেই জানাগুলো মান বসিয়ে দিব, অজানাটা এমনি বের হয়ে যাবে খুব সহজেই। আশা করা যায় বুঝছো। এবার দেখো আমরা ধারাবাহিক অনুপাত শিখব। ধারাবাহিক অনুপাত মানে হলো এখানে অনুপাতের রাশির সংখ্যা 2 এর বেশি হয়ে যাবে, 3টা 4টাও হতে পারে। এখন সরল অনুপাত দেওয়া থাকলে সরল অনুপাত থেকে কিভাবে ধারাবাহিক অনুপাতে যেতে হয় দেখো। যদি এ আর বি এর অনুপাত মনে করো 2:3 হলো, আর বি আর সি এর অনুপাত মনে করো দেওয়া আছে মনে করো 6:7। এখন আমি যদি বলি এটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো, তখন আমরা কি করব দেখো, এখানে একটা নাম বা একটা জিনিস কমন থাকবে। কমন যেটা থাকবে এখানে অনুপাতের রাশিও সেটা কমন থাকতে হবে। এখন তুমি বলো, আমরা কিন্তু জানি যে এ অনুপাত বি মানে হচ্ছে এ বাই বি, তার মানে এ বাই বি ওখানে 2/3 এরকম বোঝাচ্ছে কিছু একটা। আর নিচেরটার জন্য বি বাই সি সমান হলো 6/7। কিন্তু আমার কাজ হলো এখানে যে অনুপাতটা দেওয়া রাশি, এখানে বি এর যে রাশিটা আছে এখানে বি এর সে একই রাশি বানাতে হবে। মানে এখানে 6 আছে, এখানেও 6 বানাতে হবে। মোট কথা দুইটা সংখ্যা সমান বানাতে হবে। এখন সমান বানানোর জন্য আমরা কি করতে পারি, আমরা জানি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। এখানে যা গুণ করবো এখানেও সে একই সংখ্যা দিয়ে গুণ করবো, এটা আমার ইচ্ছা মতো গুণ করা যায়। তাহলে বলো, এই যে অনুপাতের দুইটা রাশি আছে, পূর্ব রাশি আর উত্তর রাশি, অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকেও কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ এবং ভাগ করা যায়, শূন্য বাদে আর কি। তাহলে আমি চিন্তা করব এই যে বি আর এই বি, এই দুইটা সংখ্যার লসাগু আগে মনে মনে বের করবো। দেখো 3 আর 6 এর লসাগু কত হবে? 6। 3 এবং 6 এর লসাগু 6 হবে। তাহলে তুমি দেখো এটাকেও 6 বানাবো, এটাকেও 6 বানাবো। এটাকে 6 বানানোর জন্য কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে আমি উত্তর রাশিকে 2 দিয়ে গুণ করলে পূর্ব রাশিকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 2 দুগুণে 4, আর এটা হয়ে যাবে 3 দুগুণে 6। আর এটাকে 6 বানানোর জন্য 1 দিয়ে গুণ করতে হবে। এখন 1 দিয়ে গুণ করলে তো মান চেঞ্জ হবে না। তাহলে এবার মিলে গেছে এই দুটো। তাহলে আমি এখন লিখতে পারবো যে এ আর বি এর অনুপাত হলো 4:6, আবার বি আর সি এর অনুপাত হলো 6:7। একত্রে এটা লেখা যায় 4:6:7। তার মানে এর অর্থ হলো এ আর বি এর অনুপাত 4:6, বি এবং সি এর অনুপাত হলো 6:7। এটা শুধু লেখা যায় যখন এই দুইটা সমান থাকে, সমান না থাকলে কিন্তু লেখা যাবে না। এটা কিন্তু অঙ্ক করতে অনেক কাজে লাগবে। অনেকে আছে তোমরা এভাবে করো, এটাকে 6 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, সেক্ষেত্রেও দুইটা মিলবে, এখানে 18 এখানে 18 হয়ে যাবে। কিন্তু এখানে ঝামেলা হবে, পরবর্তীতে তোমাকে আবার কি করতে হবে, এটা কাটাকাটি করে এরকম সরল আকারে প্রকাশ করতে হবে, এটাই আনতে হবে কিন্তু তখন, সেক্ষেত্রে আর একটু ঝামেলা হয়ে যায়। এবার আমরা অনুপাতের রূপান্তরগুলো শিখব। দেখো অনুপাতের রূপান্তর বলতে যে ব্যস্তকরণ, একান্তরকরণ, এগুলা। মনে করো দুইটা অনুপাত যদি সমান হয়, মনে করো এ অনুপাত বি সমান হলো সি অনুপাত ডি, তাহলে এটাকে আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারবো। দেখো তোমরা এটার থেকে অনেক সময় বুঝতে সমস্যা হবে, কিন্তু আমি তো এটা বুঝি। দেখো এ অনুপাত বি কে এ বাই বি লেখা যায়, আর সি অনুপাত ডি কে লেখা যায় সি বাই ডি। আমি ইচ্ছা করলেই কিন্তু লবকে হর, হরকে লব বানাইতে পারি। সমীকরণের ক্ষেত্রে যে এটা করা যায় এটা আমরা সবাই জানি। বাম পাশটা উল্টাই দিতে পারি, সাথে সাথে ডান পাশটাকে উল্টাইতে পারি, মানে দুইটা সাইডকে উল্টাই দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। এখন খেয়াল করো, এটাকে যদি আমি অনুপাতে কনভার্ট করি আবার, তখন জিনিসটা কি হয়? বি অনুপাতে সমান হলো ডি অনুপাত সি। তাহলে যদি কখনো এটা থাকে আর আমি এটা লিখি, তখন এটাকে আমরা বলি হলো ব্যস্তকরণ। যদি অঙ্কের মধ্যে কখনো দেখো যে দুই পাশে আমরা উল্টাই দিছি অনুপাতের, এটা থাকলেও উল্টাই দিতে পারবো এভাবে, এটা থাকলেও এটা লিখতে পারবো, তখন সাইড নোটে আমরা কিন্তু লিখি ব্যস্তকরণ করে। এবার দেখো এমনও তো হতে পারে, দেখো আমি যদি এই সি এবং বি এর মধ্যে শুধু পরিবর্তন করি,
শুধু সি এবং বি এর মধ্যে। দেখো তাহলে এ এর নিচে যাবে হলো সি, আর সি এর জায়গা যাবে তাহলে বি, মানে এরকম হবে জিনিসটা। আমি যদি এই দুইটার মধ্যে পরিবর্তন ঘটাই তাহলে এটা আসবে। তা এটাকে বলা হচ্ছে একান্তরকরণ, মানে কোনাকুনি দুইটার মধ্যে পরিবর্তন ঘটানো যায় যদি মাঝখানে সমান চিহ্ন থাকে, তখন এটাকে আমরা বলি একান্তরকরণ। সবচেয়ে বেশি যেটা আমাদের কাজে লাগবে সেটা হলো যোজন বিয়োজন। এখন যোজন বিয়োজন বলতে কি বোঝায়? দেখো দেখো দুইটা অনুপাত, এ অনুপাত বি সমান হলো সি অনুপাত ডি। দুইটা অনুপাত যদি সমান হয়, আমরা জানি অনুপাত কিভাবে লেখা যায়, ভগ্নাংশ আকারে। এখন আমি ভগ্নাংশের উভয় পক্ষে এক যোগ করতে পারি। আমি ভগ্নাংশের উভয় পক্ষে এক যোগ করতে পারি, এটা তো সমীকরণের নিয়ম, সমীকরণের বৈশিষ্ট্যের মধ্যে এটা আছে। তাহলে এক যোগ করে আমি পরবর্তীতে যদি লসাগু করি, দেখো তো লসাগু করলে লসাগু হবে হলো বি, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে বি কে বি দ্বারা ভাগ করলে 1 থাকে, 1 এর সাথে গুণ করলে হবে এ প্লাস, আর নিচে 1 আছে, 1 কে বি কে 1 দ্বারা ভাগ করলে হবে বি, বি এর সাথে আবার 1 গুণ করলে তখন হচ্ছে এটা বি। ঠিক একই কারণে এটা হবে ডি লসাগু, এখানে হবে সি প্লাস ডি। এখানে যেটা পাইলাম, আমি ইচ্ছা করলে সরাসরি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি সরাসরি। যদি কখনো সরাসরি এটা থেকে এটা লিখি তখন আমরা বলি যোজন করছি। আমরা কি করছি? যোজন করছি। এখন যোজনের মধ্যে কাজ কি হয়েছে দেখো, যোজন বলতে বোঝাইছে লব যোগ হর বাই হর। দেখো লব যোগ হর ডিভাইডেড বাই হর, এখানে লব যোগ হর ডিভাইডেড বাই হর। যদি কখনো এই কাজ করি তখন সেটাকে আমরা বলি যোজন করা। আর যোজন করার মূল মানে হলো হচ্ছে উভয় পক্ষে এক যোগ করা। ঠিক একইভাবে আমি যদি উভয় পাশে এক বিয়োগ করি, যেমন এ বাই বি এর থেকে এক বিয়োগ করব, আবার সি বাই ডি থেকেও এক বিয়োগ করব। এখানে যদি লসাগু করি তাহলে এ মাইনাস বি, আর এখানে লসাগু করলে হচ্ছে সি মাইনাস ডি। তাহলে কখনো যদি সরাসরি এটা লিখি এখান থেকে, তখন আমরা এটাকে বলি হলো বিয়োজন। দেখো উপরে যখন শুধু যোগ করছি তখন এটাকে বলা হয় যোজন, আর যখন উপরে চিহ্ন বিয়োগ তখন এটাকে বলা হয় বিয়োজন। আর যদি আমি, এটা তো 1 নম্বর সমীকরণ মনে করো, এটা মনে করো 2 নম্বর সমীকরণ। আমি যদি 1 কে 2 দ্বারা ভাগ করি, দেখো 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করার মানে হলো বামপক্ষ ভাগ বামপক্ষ। এইভাবেই ভাগ দেই। আর সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি ভাগ সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি। আর আমরা জানি ভাগ আছে যেখানে সেখানে গুণ আকারে লিখলে কি হয়, এটা পরিবর্তন হয়ে যায়, উল্টে যায়। আর এখানে সি প্লাস ডি বাই ডি এখানে উল্টাবে সি মাইনাস ডি। এখন দেখো ডি ডি কাটা এখানে, আর এখানে বি বি কাটা। এখানে দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই তাহলে হচ্ছে এ মাইনাস বি, আর এখানে সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। তাহলে সরাসরি যদি এটা করি, দেখো এটার থেকে যদি সরাসরি এটা লিখি, মানে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। আর এই যোজন বিয়োজন দেখো এটা অবশ্যই একটা সমীকরণে করতে হয়, দুইটা পক্ষ থাকতে হয়, শুধু একটা রাশির মধ্যে করা যাবে না, সমান চিহ্ন না থাকলে কিন্তু করা যাবে না। তা সরাসরি যখন এটা লিখবো তখন এটাকে আমরা বলি হলো যোজন বিয়োজন। আর যদি আমরা এটাকে এটা দ্বারা ভাগ করতাম তখন এটা উল্টে যেত, মানে এ মাইনাস বি উপরে থাকতো, এ প্লাস বি নিচে থাকতো। ঠিক একই ঘটনা এখানে ঘটতো, সেটাকে আমরা বলতাম হলো বিয়োজন যোজন। তাহলে আমরা বলতে পারি যোজন মানে হলো লব যোগ হর ডিভাইডেড বাই হর। বিয়োজন মানে হলো লব বিয়োগ হর বাই হর। যোজন বিয়োজন মানে হলো আর বিয়োজন যোজন মানে হলো লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। এটা তোমরা মনে রাখবে, আমরা অঙ্কের মধ্যে এটা খুব বেশি কাজে লাগাবো। দেখো আমি এটাকে যোজন বিয়োজন করে এটা পাইলাম, আবার এটাকে যদি যোজন বিয়োজন করি, দেখো এটাকে যদি আবার যোজন বিয়োজন করি তখন কি হয়। দেখো যোজন বিয়োজন করার মানে কি,
লব আর হর যোগ করে লবের মধ্যে রাখতে হবে, আর লব থেকে হর বিয়োগ করে হরের মধ্যে রাখতে হবে। তাহলে আমি লব আর হর যদি যোগ করি, এই দুটো যোগ করি যদি মনে মনে, তখন প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, আর এ যোগ করলে হবে 2a। আর যদি এই লব থেকে হর বিয়োগ করি, দেখো বিয়োগ করলে একই চিহ্ন কাটে, দেখো তখন চিহ্ন চেঞ্জ হয়, এটা চিহ্ন হয়ে যাবে মাইনাস, এটা চিহ্ন হয়ে যাবে কি প্লাস, তখন এ কাটা যাবে, হয়ে যাবে 2b। ঠিক একইভাবে এই পাশে আসবে 2c, এখানে আসবে 2d, তখন এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে দেখো কি আসলো, a/b সমান হলো c/d। মানে বিষয়টা হলো, আমি একটা জিনিসকে বারবার যোজন বিয়োজন যদি করতে থাকি, বারবার ওখানে ফিরে আসে, 2 বার যোজন বিয়োজন করলে আগের জায়গায় ফেরত যাবে, 4 বার যোজন বিয়োজন করলেও আগের জায়গায় ফেরত যাবে। তার মানে আমি ডাবল বার যোজন বিয়োজন করলে আগের জায়গায় ফেরত যাবে। তার মানে আমি এটা দেখেই বুঝতে পারবো যে এটাকে যোজন বিয়োজন করলে কি হবে। ভালো করে খেয়াল করো, এখানে দেখেই বোঝা যাচ্ছে লব যোগ হর বাই লব বিয়োগ হর, এই লব যোগ হর বাই লব বিয়োগ হর, তার মানে নিশ্চয়ই এটাকে যোজন বিয়োজন করে লব হর এটা হবে, আর এটাকে যোজন বিয়োজন করলে লব বাই হর এমন হবে। এক লাইনে দেখে বোঝা যায়, এটা দেখলেই বোঝা যায় যে যোজন বিয়োজন করলে কি হবে। এজন্য দেখবা যে এটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে অঙ্ক করার সময় দেখবা অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলো আমরা দেখেই বলতে পারবো যে এটাকে যোজন বিয়োজন করলে কি হয়। তোমরা যদি এগুলো মনে না রাখতে পারো সূত্রগুলো, তাহলে কিন্তু ঝামেলা হবে। এবার দেখো, এটা দিয়ে এমসিকিউ আসে, সেটা হলো তোমাকে কতগুলো অনুপাত সমান বলে দিলে প্রত্যেকটা অনুপাতের মান কত হবে সেটা বের করতে বলে দিতে পারে। যেমন দেখো, আমি যদি বলি a/b সমান হলো c/d সমান হলো e/f, এখানে মনে করো এই 3টা অনুপাত সমান। এখন এই 3টা অনুপাত যদি সমান হয়, তাহলে প্রতিটা অনুপাতের মান কত হবে। কারণ আমি ধরে নিই যে প্রতিটা অনুপাতের মান হলো আসলে কে, ধরে নিলাম প্রতিটা অনুপাতের মান হলো কে। তা এটাই যদি হয়, তাহলে এই অনুপাতের মানও কে, এটার মানও কে, আবার এটার মানও কে। তাহলে আমি যদি এটার মান কে বলি, পরে আড়াআড়ি গুণ করলে এখানে পাচ্ছি হলো বি কে, আর এটা সমান যদি আবার কে ধরি, তখন আমরা পাবো হলো সি সমান হলো ডি কে আড়াআড়ি গুণ করলে। আর মনে মনে দেখো, এই দুইটা যদি এটা সমান যদি কে হয়, তখন আড়াআড়ি গুণ করলে এখানে ই সমান আসবে হলো এফ কে। এবার আমি যদি এটা এটা আর এটা যোগ করি, এটা আর এটা যোগ করি, 3টা যদি যোগ করি, তাহলে যোগ করার মানে কি বাম পাশগুলো যোগ করে বাম পাশে রাখতে হয়। তার মানে a প্লাস সি প্লাস ই, সি প্লাস ই, আর ডান পাশগুলো যোগ করে ডান পাশে রাখবো। দেখো ডান পাশের মধ্যে সবার সাথে কিন্তু কে গুণ আছে, তাহলে আমি সবার থেকে কেটা কমন রেখে দেই। সবার থেকে যদি কেটা কমন রাখি, তাহলে আসতেছে হলো বি প্লাস ডি প্লাস এফ। আর আমার তো দরকার আসলে কে এর মান, আমি চাচ্ছি যে কে এর মানটা কত সেটা দেখতে। তাহলে এটাকে আমি বামে পাঠাই দিই, তাহলে a প্লাস সি প্লাস ই ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, প্রতিটি অনুপাতের মান আসলে এই যে অনুপাতগুলো সমান ছিল, এই লবগুলোর যোগফল লবের মধ্যে আসছে। দেখো a প্লাস সি প্লাস ই, আর হরগুলোর যোগফল কোথায় গেছে, হরের মধ্যে। তাহলে যদি কখনো তোমাকে এরকম এমসিকিউ দেয়, যদি বলে যে এই অনুপাতগুলো পরস্পর সমান, তাহলে প্রত্যেকটি অনুপাতের মান কত হবে, তুমি খুব সহজে লবগুলো যোগ করবা, যোগ করার পর লবের মধ্যে রাখবা, আর হরগুলো যোগ করে হরের মধ্যে রাখবা। তারপর যদি কাটাকাটি হয় কাটাকাটি করবা, না হলে যা পাবা ফলাফল ওইটাই উত্তর। আজকে ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনের অঙ্কগুলো শুরু করব। আসসালামু আলাইকুম।